আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিপ্লোমা ট্যালেন্ট হান্টের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমার পিছনে দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে আমি আজকে তোমাদের কি করাবো। আজকে আমরা ইংলিশ 1 নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করবো বলতো ভাই? আমি একটু সাবজেক্টের নামটা লিখি, জায়গা যদিও শর্ট। তো আমরা আজকে পড়বো ইংলিশ 1। তো দেখো ভাইয়া, আমি অলরেডি একটা ক্লাস নিয়েছিলাম ইংরেজির উপর ভিত্তি করে, যেটা তোমাদের ওইখানে টোটাল ইংরেজি পার্ট 3টা পার্ট থেকে পরীক্ষা হবে। পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি। পার্ট সি হচ্ছে রাইটিং পার্ট। এই রাইটিং পার্টের চূড়ান্ত একটা সাজেশনের উপর ভিত্তি করে আমি একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে টোটাল তোমাদের যে 8টা চ্যাপ্টার ছিল, 8টা চ্যাপ্টারে কি কি পড়তে হবে, সাপোজ প্যারাগ্রাফ, রিপোর্ট রাইটিং, পোস্টার রাইটিং, এগুলো কোনটা কোনটা পড়ে তোমরা কমন পাওয়ার নিশ্চয়তা থাকবে 100% বা 99%। এর উপর ভিত্তি করে আমি চূড়ান্ত একটা সাজেশন পার্ট সি এর দিয়েছি। তো যারা এখন ওইটা পাও নাই বা দেখো নাই, অবশ্যই তোমরা আমাদের চ্যানেল থেকে দেখে নিবা। এখন দেখো তাহলে আমরা ইংলিশ 1 এর আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, এটা হচ্ছে পার্ট বি থেকে। কোন পার্ট বলতো ভাইয়া? এটা হচ্ছে আজকে তোমাদের পার্ট বি। পার্ট বি হচ্ছে তোমাদের গ্রামার পার্ট। কোন পার্ট বলতো? গ্রামার পার্ট। এই গ্রামার পার্টে তোমাদের টোটাল 10টা চ্যাপ্টার আছে। কয়টা চ্যাপ্টার? 10টা। এই 10টা চ্যাপ্টার দেখো ভাইয়া, তোমাদের সময়টা অনেক শর্ট। গত সেমিস্টার যখন আমরা ছিলাম, প্রায় 6 থেকে 7 মাস সময় আমরা পেয়েছিলাম। বাট দেখো এই সেমিস্টারটা তোমাদের ধরো বন্ধ বাদ দিলে এভারেজ তোমার ধরো 2 মাস 17-18 দিন এরকম সময় পাইছে এই সেমিস্টারটা। এই জন্য দেখো ভাই বিষয়টা, যে এই সেমিস্টার যদি তোমাদের পর্যাপ্ত সময় থাকতো, ইনশাল্লাহ আমরা তোমাদের এ টু জেড যে টোটাল 10টা চ্যাপ্টার আছে পার্ট বি তে, আমরা পড়ানোর চেষ্টা করতাম ইনশাল্লাহ। তো বাকি তোমরা যদি আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ আমরা নেক্সট সেমিস্টার যখন তোমাদের ইংলিশ 2 থাকবে, ইংলিশ 2 তে প্রত্যেকটা আইটেম আমরা ইনশাল্লাহ তোমাদের পড়াবো। তো এখন দেখো, যেহেতু আমরা আজকে ইংলিশ 1 নিয়ে পড়বো, ইংলিশ 1 এর পার্ট বি থেকে একটা আইটেম জাস্ট পড়াবো, সেটা হচ্ছে রাইট ফ্রম আ ভার্ব। কি বলতো ভাইয়া? আমি অলরেডি এখানে লিখছি রাইট ফ্রম আ ভার্ব। এখন দেখো, আমি আগে একটা কথা বলেছিলাম গত ভিডিওতেই, যে তোমাদের ইংরেজির ভাইয়া একদম ফিক্সড কোনো সিলেবাস নাই। ইংরেজি যে প্রশ্ন হবে, এটা ফিক্সড কোনো সিলেবাস নাই। তো এর উপর ভিত্তি করেই তোমাদের ইংরেজির এক একটা প্রশ্ন এক এক রকম হয়। তোমার যদি বিশ্বাস না হয়, তুমি বই একদম শেষের দিকে যাবা, যে এখানে দেখবা যে তোমার যে মডেল কোশ্চেন গুলো আছে, এগুলো দেখবে এক একটা প্রশ্ন এক এক রকম হয়। তো এই জন্য আমি কি বললাম, প্রত্যেকটা প্রশ্ন একটা এক এক রকম হয়, ঠিক আছে? তো এখন আমরা কি করব, যেহেতু এক একটা প্রশ্ন এক এক রকম হয়, বাকি এখানে পার্ট বি থেকে একদম 100% যেটা পূর্তি বাড়ি থাকে, সেটা হচ্ছে রাইট ফ্রম ভার্ব। কি বলতো? রাইট ফ্রম ভার্ব। দেখা যায় রাইট ফ্রম ভার্ব একটা প্রশ্নে দুই জায়গায় দেয়, পার্ট এ তেও দেয়, আবার পার্ট বি তেও দেয়। অর্থাৎ রাইট ফ্রম ভার্ব যে জায়গায় দিক, তুমি সেখানে 3 মার্ক পাবে। কত মার্ক বলতো? 3 মার্ক। এখন মাঝে মাঝে করে কি, এটা অনেক কম হয়, পার্ট এ তেও রাইট ফ্রম ভার্ব দেয়, পার্ট বি তেও রাইট ফ্রম ভার্ব দেয়। তাহলে এই যে তোমার পার্ট এ এবং পার্ট বি তে দেয়, তাহলে শুধুমাত্র রাইট ফ্রম ভার্বের ভিত্তিতে গণনা করা বলতো ভাইয়া 6 মার্ক। বুঝতে পারছো? বাকিটা অনেক কম দেয়, কিন্তু সচরাচর তুমি কত মার্ক পাবা? 3 মার্ক পাবা। তো এই যে রাইট ফ্রম ভার্বে যেহেতু 3 মার্ক, দেখো গ্রামার পার্টে টোটাল 15 মার্ক থাকে সচরাচর। এই 15 মার্ক ওটা কিন্তু অনেক টাফ, কারণ তোমার সিনোনিম অ্যান্টোনিম থাকে, এগুলো তো কমন ফেলা অনেক টাফ, এবং তোমাদের চেঞ্জিং সেন্টেন্স থাকে। তো দেখো আজকে আমরা যেহেতু রাইট ফ্রম নিয়ে আলোচনা করব, আমি তোমাকে একটা গ্যারান্টি দিই ভাইয়া, আমি যে এই 20টা সেন্টেন্স আমার পিছনে লিখছি, দেখো অলরেডি আমার কয়টা সেন্টেন্স বলতো? 20টা সেন্টেন্স লিখেছি। এই 20টা সেন্টেন্স যদি আমি এখন সলভ করে দিব, তুমি যদি বুঝতে পারো, কি করতে পারো? বুঝতে, কিন্তু মুখস্থ না। তুমি যদি শুধুমাত্র এই 20টা সেন্টেন্স আমি যেভাবে বোঝাবো এইভাবে বুঝতে পারো, ইনশাল্লাহ 99% গ্যারান্টি, তুমি যে এই যে 3 মার্ক আসবে না তোমার ফাইনালে, যদি 3 মার্ক আসে রাইট ফ্রম ভার্বের উপর ভিত্তি করে, তুমি এই 3-3 পাবে ইনশাল্লাহ। বুঝতে পারছো? এখন তোমার কাজ কি? তুমি খাতা কলম নিয়ে বসে পড়ো, প্রত্যেকটা সেন্টেন্স আমি যেটা একটা একটা করে করাবো, তুমি একটা একটা করে সেন্টেন্স লিখবা, এবং এর উত্তরটা যেটা হবে বুঝা তারপর লিখবে, ঠিক আছে? শর্ত কি বলতো? বুঝতে হবে 20টা সেন্টেন্স। তো দেখো কথা না বাড়িয়ে তাহলে আমরা শুরু করি। তো দেখো ভাইয়া, রাইট ফ্রম ভার্বের অনেক রুলস আছে। কত বলতো? প্রায় 30-40 এর মতো রুলস আছে। এগুলো যদি তুমি পড়তে, তাহলে রিল্যাক্সে তুমি সলভ করতে পারতা। এখন দেখো, যেহেতু আমাদের সময় অনেক শর্ট, আমিও যদি পর্যাপ্ত সময় থাকতো, রাইট ফ্রম ভার্বের প্রত্যেকটা রুলস অনুযায়ী তোমাদের পড়াইতাম, একটা করে রুলস দিতাম, একটা করে এক্সাম্পল দিতাম। বাকি যেহেতু আমাদের সময় শর্ট, পরীক্ষা আমাদের সামনে, অনেকের প্রথম পরীক্ষা ইংলিশ, এই জন্য শুধুমাত্র 20টা সেন্টেন্সই কভার করবো। এগুলো যদি বুঝো, তাহলে এর ভিতরে তুমি যদি পারতেই আর কোনো সমস্যা নাই। বাকি ইংলিশ শুধু ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা রুল ওয়াইজ পড়বো, ঠিক আছে? তুমি দেখো, তাহলে আমরা প্রথম যেটা আসি, এখানে কি আছে? দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান। দেখো ভাইয়া, আমি যে তোমাকে সলভ করে দিব না, এই সলভ করার সময়ই তোমাকে আমি রুলস গুলো বলে দিব, যে এটা কোন রুলস এর উপর ভিত্তি করে এটা আমরা সলভ করলাম, ঠিক আছে? তো দেখো প্রথম যেটা আছে, কি আছে? দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। দেখো রাইট ফ্রম ভাবে তোমার একটা রুলস আছে এইরকম, যে চিরন্তন সত্য বাক্য সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কোন টেন্স বলতো? প্রেজেন্ট। রুলসটা কি? চিরন্তন সত্য বাক্য সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এখন দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি জানি বলতো ভাইয়া? সাবজেক্ট প্লাস ভার্বে প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এখন দেখো এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কি বলতো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়,
তাহলে ভার্বের সাথে আমরা এস অথবা ইএস যুক্ত করবো, ঠিক আছে। এখন দেখো এটা কি চিরন্তন সত্য বাক্য না? দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, এটা চিরন্তন সত্য বাক্য। যেহেতু এটা চিরন্তন সত্য বাক্য, কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা তাকাবো সাবজেক্টের দিকে, দ্য আর্থ। দেখো তো এটা কি কোন পার্সন এবং কোন নাম্বার? আমি তাহলে পার্সন এবং নাম্বারটা একটু ক্লিয়ার করি তোমার। প্রথমে আসলে পার্সন, পার্সনটা কি? পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সনটা কি? আমি এবং আমরা, এগুলা কি ফার্স্ট পার্সন। তুমি, তোমরা, এগুলা কি সেকেন্ড পার্সন। আমি এবং তুমি, এগুলা বাদে যত কিছু আছে প্রত্যেকটা কি বলতো থার্ড পার্সন। তাহলে এখন দেখো দ্য আর্থ, এটা কি আমি আমরা ভিতরে পড়ছে? না। তুমি তোমার ভিতরে পড়ছে? না। কিসে পড়ছে? এর বাইরে পড়ছে। তাহলে এটা কোন পার্সন বলতো ভাইয়া? এটা হলো থার্ড পার্সন। এখন দেখবে এটা কোন নাম্বার, সিঙ্গুলার নাকি প্লুরাল? নাম্বার হচ্ছে দুই প্রকার, একটা হলো সিঙ্গুলার নাম্বার, একটা কি প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার কি? যদি এক বচন বা একটাকেই বোঝায়, একটা কোনো জিনিসকে বোঝায়, তাহলে সেটা কি বলতে ভাইয়া? সিঙ্গুলার। আর একের অধিক, সেটা দুই হতে পারে অথবা তারও বেশি হতে পারে। একের অধিক হলে সেটা হবে কি বলতো? প্লুরাল নাম্বার। তাহলে দেখো এখানে দ্য আর্থ, তাহলে পৃথিবী নামক গ্রহ এই সৌরজগতে কয়টা আছে বলতে পারে? একটাই আছে। যেহেতু একটাই আছে, তাহলে এটা কোন নাম্বার হলো তো? সিঙ্গুলার নাম্বার। কোন নাম্বার বলতো? সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একটা নোট আছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে আমি কি করবো? এস অথবা ইএস যুক্ত করবো। তাহলে যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্ব কি বলতে ভাইয়া? মুভ। তাহলে এখানে আমরা অ্যান্সারটা কি বলতো? এস অথবা ইএস। ই তো অলরেডি আছে, আমরা শুধু একটা এস যুক্ত করবো। তাহলে অ্যান্সার কি বলতো ভাইয়া? মুভস। দেখো একদম পুরো ডিটেলস এ টু জেড যুক্তি সহ আমি বুঝাইলাম কেন এখানে মুভস হচ্ছে, বুঝতে পারছো? দেখো ভাইয়া এটা যদি তুমি বুঝতে পারো, তো এখন দেখো এরপর থেকে যত চিরন্তন সত্য বাক্য তোমার সামনে আসবে, তুমি নিঃসন্দেহে বুঝবে এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কি করবা? এস অথবা ইয়ে যুক্ত করবা। তাহলে এই যে চিরন্তন সত্য বাক্য রিলেটেড যত কিছু আছে, আর কোনো তোমার সমস্যা থাকবে? আশা করি যদি বুঝতে থাকো তাহলে কোনো সমস্যা থাকবে না। এরপর সবাই তাহলে দ্বিতীয়টা দেখো কি আছে? আই উইশ, আই এখানে একটা বি ভার্ব বসাইতে হবে, এ পেইন্টার। এর অর্থ এরকম দাঁড়ায় যে আমি যদি একটা পেইন্টার হতে পারতাম, এরকম আর কি। তো এখন দেখো তোমার যে বিষয়টা বুঝতে হবে, দেখো এখানে কি আছে? আই উইশ, আই এখানে বি ভার্ব বসাইতে হবে। বি ভার্ব কি বলতো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এগুলো হচ্ছে কি ভার্ব বলতো? বি ভার্ব। এখন দেখো এখানে এই বি ভার্ব গুলোর মধ্যে যে কোনো একটা আমি বসাবো। বাকি এটার রুলস এরকম যে তোমার যখন ইফ অথবা উইশ থাকবে, কি বলতো? ইফ অথবা উইশের পরে সাবজেক্ট যাই হোক না কেন, সাবজেক্টের পরে যে ভার্বটা হবে বি ভার্বটা, এটা ফিক্সড করা। কি করে বলতো? ফিক্সড করা। আমি আবার বলি, তোমার ইফ অথবা উইশের পরে যে কোনো সাবজেক্টই থাকুক না কেন, এই সাবজেক্টের পরে যে ভার্বটা হবে, ভার্বটা কি বলতো? ফিক্সড। সেটা কি বলতো? সেটা হচ্ছে আমাদের ওয়ার। কি বলতো? ওয়ার। তুমি দেখো এখানে যেহেতু তোমার উইশ আছে, ইফ না থেকে কি আছে বলতো? উইশ আছে। ইফ থাকলে এটাই হইতো। যেহেতু এখানে উইশ আছে, উইশের পরে সাবজেক্ট যাই হোক না কেন, এরপরে যে ভার্বটা থাকবে এটা কি বলতো? ওয়ার। এই যুক্তির উপর ভিত্তি করে আমি এখানে কি বসিয়ে বলতো? ওয়ার। আশা করি তুমি বুঝতে পারছো। বাকি যদি বুঝতে না পারো বা বুঝতে সমস্যা হয়, ভিডিওটা আরেকবার দেখবা, ইনশাআল্লাহ আশা করি তুমি বুঝতে পারবে, ঠিক আছে। তারপর দেখো তৃতীয় নাম্বারটা, দা সান শাইন ব্রাইটলি, মানে সূর্য উজ্জ্বল হয়ে আলো দেয়, এইরকম মোটামুটি অর্থ আসে এটার। তো দেখো দা সান শাইন ব্রাইটলি, এখন দেখো তো সূর্য যে উজ্জ্বল হয়ে আলো দেয়, এইটা কি একটা মিথ্যা কথা নাকি চিরন্তন সত্য বলতো? চিরন্তন সত্য কথা। এই যে যারা এক নাম্বারটা বুঝে থাকবা তাদের জন্য এটা পান্তা ভাত। দেখো তুমি কি জানো চিরন্তন সত্য কথা কোন টেন্সে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখার পর কিসের দিকে নজর দিবা? সাবজেক্ট। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্ব যে থাকবে এটার সাথে এস অথবা ইএস দিবা। এখন দেখো এখানে দা সান বলতো কোন পারসন? থার্ড পারসন। সিঙ্গুলার না প্লুরাল? সূর্য যদি একটা এসে, এটা কোনটা হবে বলতো? সিঙ্গুলার। সাবজেক্ট দিতে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই যে ভার্বটা আছে এর সাথে কি করবো? এস অথবা ইএস যুক্ত করবো। সেহেতু যেহেতু অলরেডি ই আছেই, আমরা শুধু কি করবো বলতো? এস যুক্ত করবো, হবে শাইন্স। দা সান শাইন্স ব্রাইটলি। আশা করি এটাও তুমি বুঝতে পারছো। এরপর সবাই কি আছে? হি ইজ গো হোম বাই বাস। কি আছে বলতো? হি ইজ গো বাই হোম, হি ইজ গো হোম বাই বাস। এখন দেখো কথা হলো, তোমাকে একটা সেন্টেন্সে যে ভার্ব থাকবে এবং সেন্টেন্সের যে পুরো স্ট্রাকচার, এইটা দেখে ফার্স্ট যেটা চিনতে হবে এটা কোন টেন্সের ভিতরে পড়বে, বুঝতে পারছো? কোন টেন্সের ভিতরে পড়বে এটা তোমার দেখতে হবে। এখন দেখো ভাই এখানে কি আছে বলতো? ইজ। আচ্ছা আমাকে বলতো টেন্স টোটাল মোট কয়টা বলতো? 12টা। এই 12টা টেন্সের ভিতরে কোন টেন্সের ভিতরে সাহায্যকারী ভার্ব হিসেবে ইজ বসে বলতো? অবশ্যই তুমি বলতে পারছো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স বলতো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই সাহায্যকারী ভার্ব হিসেবে শুধুমাত্র কি বসে? ইজ বসে। এখন দেখো এটা নিয়ে আরো একটু কথা আছে, যেটা আমি পরবর্তীতে বলবো। এখানে ইজ শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও থাকতে পারে, যেটা পরবর্তীতে একটা উদাহরণ আছে, আমরা এটা বিস্তারিত বলবো। এখন দেখেন ইজ আছে, ইজে পর আরেকটা ভার্ব আছে না? তাহলে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি জানো বলতো? প্রথমে দেখো সাবজেক্ট প্লাস এম ইজ আর, কি বলতো ভাইয়া? এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে আইএনজি
প্লাস কি হবে বলতো এক্সটেনশন, ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। তাহলে সাবজেক্ট আছে, যার জায়গায় কি আছে ইজ আছে, যেহেতু সাবজেক্ট প্রথম সিঙ্গুলার নাম্বার, এরপর কি হবে ভার্বের সাথে আইএনজি। কেন? এই যে ভার্বের সাথে আমি কি দিব আইএনজি। কিভাবে দিলাম বলতো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুলস অনুযায়ী। এখানে যেহেতু সাবজেক্ট ভার্ব তারপর ভার্বের সাথে কি করবো আইএনজি যুক্ত করবো। কি আছে গো আছে, আমরা এটা কি করবো বলতো ভাইয়া গোয়িং করবো। আশা করি তুমি এটাও বুঝতে পারছো। ওকে, এরপর আসো ভাইয়া পরেরটা কি আছে বলতো হি পাস এসএসসি ইন দ্য ইয়ার 2000। কি আছে? হি পাস এসএসসি ইন দ্য ইয়ার 2000। এখন এই যে 2000 আছে, এইটা দ্বারা কি আগামী কোন সাল বোঝায় নাকি গত সাল বলতো? অবশ্যই গত সাল। কেন? এই যে একদিন পরে বা এখন যে সালটা চলতেছে কি সাল বলতো 2026 সাল। কি সাল বলতো 2026 সালে আমরা পদার্পণ করছি। এই যে যেহেতু 2026 সাল এখন, তা আমরা 2000 সালটা কি বলতো গত। তো এই যে 2000 সালটা হবে গত কোনো কিছু বোঝালে এটা কোন টেন্সে পড়ে বলতো পাস্ট টেন্সে। কোন টেন্স? পাস্ট টেন্সে পড়ে। এখন দেখো ভাইয়া পাস্ট টেন্স কত প্রকার, আমি তো একদম ডিটেইলস এটা বলতেছি। পাস্ট টেন্স কত প্রকার? 4 প্রকার। পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে দেখো যেহেতু এটা অতীত একটা সাল আছে, এই জন্য আমরা বুঝলাম কি এটা হবে পাস্ট টেন্স। কারণ পাস্ট টেন্সের ভিতরে পাস্ট ইনডিফিনিট হবে, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট নাকি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কোনটা হবে এটা এখন তোমাকে বিস্তারিত আমি ভাঙিয়ে দিয়েছি। ওকে, ব্যাক দিক থেকে আমরা আসি। এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কেন হবে না? এই যুক্তি বলতো যদি ভাই এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হইতো, অবশ্যই এর পরে হি এর পরে হ্যাড বিন কথাটা থাকতো। কি বলতো? হ্যাড বিন কথাটা থাকতো। যদি এটা পাস্ট পারফেক্ট টেন্স হইতো, হি এর পরে হ্যাড কথাটা থাকতো। কি থাকতো? হ্যাড। যদি এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হইতো, হি এর পরে ওয়াজ থাকতো। কি থাকতো? ওয়াজ। কেন? এই যে দেখো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস করছি না, দেখো হি এর পর কিন্তু ইজ আছে। সেম যদি এটা পাস্ট কন্টিনিউয়াস হইতো না, হি এর পর কি থাকতো বলতো ওয়াজ থাকতো। এরপর দেখো তাহলে শেষ মেশার কি আসলাম পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা কোন টেন্স হবে বলতো ভাইয়া? এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন দেখো তো পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি বলতো ভাইয়া? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস কি বলতো এক্সটেনশন। এটা কিসের স্ট্রাকচার? পাস্ট ইনডিফিনিট টেন্সের। দেখো যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, এই স্ট্রাকচারটা আমরা ফলো করব। প্রথমে সাবজেক্ট দিলাম, এরপর কি ভার্বের পাস্ট ফর্ম হবে। কি হবে? পাস্ট ফর্ম। তাহলে পাস্ট ফর্ম এখানে আছে পাস্ট, পাস্ট এর পাস্ট ফর্ম কি হতো ইডি যুক্ত করলে এটা হবে পাস্ট ফর্ম। তাহলে পাস্ট হি পাস্ট এসএসসি ইন দ্য ইয়ার 2000। ওকে, আশা করি এটা তুমি বুঝতে পারছো। এরপর পরেরটা বলছে আইস ফ্লোট অন ওয়াটার। কি বলছে? আইস ফ্লোট অন ওয়াটার। এর অর্থ হচ্ছে বরফ পানিতে ভাসে। এখন দেখতে পাই এটা কি কোনো মিথ্যা কথা নাকি চিরন্তন সত্য? চিরন্তন সত্য। যদি সৌরজগৎ মানে এই পৃথিবী যদি টিকে থাকে, যতদিন পর্যন্ত টিকে থাকবে, যেহেতু বরফ একবার পানিতে ভাসছে, তাহলে সারাদিন বরফ পানিতে ভাসতেই থাকবে। এটা কি বলতো চিরন্তন সত্য কথা। কোন টেন্স হবে? অবশ্যই তুমি বলতে পারছো এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, কার দিকে থাকবে আমরা? সাবজেক্ট। সাবজেক্ট হলো আইস, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার কি বুঝলাম? শেষে একটা এস যুক্ত করা নাই, প্লুরাল হলে এটাকে এস যুক্ত করে থাকতো। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে কি করবো এস অথবা ইএস। তাহলে আমরা এখানে কি করবো ফ্লোটস। ওকে, আশা করি তুমি বুঝতে পারছো। তাহলে কি করলাম? আইস ফ্লোটস অন ওয়াটার। এরপর সময় পরেরটা আই এম গোয়িং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট। কি আছে বলতো? আই এম গোয়িং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট। এখন বুঝো, আমি তোমাদের এটা যদি ভার্বে ক্লাসটা নিতাম, যদিও সময় সাপেক্ষ হওয়ার কারণে আমি পড়তে পারলাম না, এটা সময়ের দোষ আর কি, মানে সময় আমাদের যেহেতু শর্ট। দেখো এখন কথা হলো যেটা যদি ভার্বের ক্লাসটা আমি নিতাম, তখন বা ভার্বে একটা রুলস হচ্ছে এইরকম যে একটা সেন্টেন্স আচ্ছা বলো একটা কথা, তোমার প্রশ্ন করি, ভিডিওটা আটকাই দিয়ে তুমি উত্তর দিবা। বলো একটা সেন্টেন্স কত দূর পর্যন্ত বড় হইতে পারে বলো তো? আশা করি তুমি উত্তর দিতে পারছো। একটা সেন্টেন্স তোমার এই যে আমি বোর্ডে ধরে এখানে শেষ করলাম, মানে শুরু করলাম, এখানে যদি আমি শেষ করি, তাহলে কি সেন্টেন্সটা শেষ হবে? শেষ করার জন্য কি দিতে হবে? একটা ফুল স্টপ দিতে হবে। কি দিতে হবে? ফুল স্টপ। তার মানে যতক্ষণ না আমি একটা সেন্টেন্সে ফুল স্টপ দিতেছি, ততক্ষণ এই সেন্টেন্সটা চলতেই থাকবে। আশা করি বুঝতে পারছো। তো এই যে দেখো একটা সেন্টেন্স অনেক বড় করবো আমরা, ধরো যে পুরো বোর্ডটা আমি একটা সেন্টেন্সে লিখছি। এখন দেখো ভাইয়া একটা সেন্টেন্সে প্রথমে কি দিব? আমরা স্বাভাবিকভাবে একটা সাবজেক্ট দিলাম। সাবজেক্টের পর কি দিব বলতো? ভার্ব। এই একটা সেন্টেন্সে সাবজেক্টের পর প্রথমে যে ভার্বটা থাকবে, এই ভার্বটা হবে ফিনিট ভার্ব। কি ভার্ব? ফিনিট ভার্ব। এই যে একটা সাবজেক্ট এরপর যে একটা ভার্ব দিলাম, এই ভার্বের পর এই সেন্টেন্সে যতগুলো ভার্ব আসে, বাকি যতগুলো ভার্ব আসবে, প্রত্যেকটা ভার্ব কি হবে বলতো? নন ফিনিট। কি হবে? নন ফিনিট। আশা করি বুঝতে পারছো যে একটা সেন্টেন্সে প্রথম ভার্বটা হবে ফিনিট, বাকি সব ভার্ব হবে কি বলতো? নন ফিনিট। এই নন ফিনিট ভার্ব আমরা চিনব কিভাবে বলতো? এই নন ফিনিট ভার্ব চেনার উপায় হলো, নন ফিনিট ভার্ব দুই ভাবে হবে। একটা ওই ভার্বের সামনে টু দিব। কি বলতো? এই নন ফিনিট ভার্ব পাওয়ার জন্য এই ভার্বের সামনে টু দিতে পারি, আরেকটা এর সাথে সাহায্যকারী ভার্ব ছাড়াই আইএনজি যুক্ত করতে পারি। কি বলতো? আইএনজি। এখানে কি বলতো?
সাহায্যকারী ভাব ছাড়াই। এই আমরা নন ফিনিট কয়ভাবে করতে পারি? দুই ভাবে। একটা হচ্ছে ভাবের সামনে হয় টু দিব, অথবা সাহায্যকারী ভাব ছাড়াই আইএনজি দিব। কখন নন ফিনিট করব? একটা সেন্টেন্সে যখন প্রথম ভার্বটা থাকবে, থাকার পর বাকি যত ভার্ব আসে প্রত্যেকটা কি হবে? নন ফিনিট। এখন দেখো ভাই এখানে আই এম গোয়িং, এই যে এম গোয়িং একটা কি ভার্ব বলতো? ফিনিট ভার্ব। এখন বলতে পারো ভাই এখানে তো আইএনজি যুক্ত করছে, তাহলে তো আপনি বলছেন আইএনজি নন ফিনিট। কিন্তু না ভাই, দেখো এখানে বলছিলাম সাহায্যকারী ভাব ছাড়াই আইএনজি থাকতে হবে, কিন্তু এখানে কি এম একটা সাহায্যকারী ভাব, যেহেতু এম আছে তাহলে এটা কি হবে? নন ফিনিট হবে না, এটা হবে ফিনিট ভার্ব। ওকে, দেখো সাবজেক্ট আছে আই, এরপর একটা ফিনিট ভার্ব আছে, তাহলে ফিনিট ভার্ব একটা সাবজেক্ট আছে, একটা ফিনিট ভার্ব পেছো, এরপর যত ভার্ব আসে প্রত্যেকটা কি হবে ভাইয়া? নন ফিনিট। নন ফিনিট কয়ভাবে করতে পারো? দুই ভাবে। হয় এর সামনে টু দিবা, অথবা এর সাথে আইএনজি যুক্ত করবা। এখন দেখো তাহলে এখানে গেছে ওপেন, এই ওপেন সামনে দেখো অলরেডি টু দেওয়া আছে না? দেখো ওপেন সামনে টু দেওয়া আছে না? আছে। এই যে যেহেতু ওপেন সামনে টু দেওয়া আছে, তার মানে এটা তোমার নন ফিনিট করাইছে। কি বলতো? নন ফিনিট করাইছি। অ্যান্সার হবে তোমার কি বলতো? ওপেন, ওপেনই থাকবে। অনেকে হয়তো ঘাবাই গেলা যে ভাই এখানে তাহলে সঠিক অ্যান্সার দেওয়া আছে, এটা কেন হলো? এখন দেখো আমি তোমাকে বলি, এটা ওরা টেকনিক করবে। তোমার রাইট ফর্ম ভার্ব বলবে যে বাক্য ভার্বের সঠিক ফর্মটা লেখো, বাট প্রশ্নের মধ্যে ভার্বের সঠিক ফর্ম অলরেডি দেওয়াই থাকবে, অনেক ক্ষেত্রেই দেওয়াই থাকবে। তখন তুমি কি করবে? ধরো সাপোজ এখানে তোমার প্রশ্নের মধ্যে মুভস দেওয়াই আছে, কি বলতো? এখানে বলছে তোমার দা ইয়ার মুভস রাউন্ড দা সান, মুভস দেওয়াই আছে। এখন অনেক পোলাপান ভাববো তাহলে এখানে তো ভুল দেওয়া আছে, তাহলে আমি এক কাজ করি, তাহলে এসটা শুরু দিব, মুভ দিব, তাহলে আমি সঠিক করলাম। কিন্তু না ভাই, সে কি করে? দেখো তো অলরেডি শরীরকে দেওয়াই ছিল, সে আরো বেশি বুঝতে যায়, সে আরো ভুল করলো। বুঝতে পারছো? এই জন্য তোমাকে জানতে হবে যে আসলে সঠিক ফর্মটা কি। যেহেতু এখানে মুভ ভুল ছিল, আমরা কি করছি? মুভস। কিন্তু এখানে ওপেন, টু ওপেন এটাই ঠিক আছে, তাহলে ওপেন আমরা কি করবো? ওপেন রাখবো। ওকে, আশা করি তুমি বুঝতে পারছো। দেখো এটা কিন্তু ভাই মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপর দেখো কি আছে? অলস ওয়েল দ্যাট ইন্ট ওয়েল। এখন দেখো কথা হলো, একটা কথা বলছিলাম আমি শুরুতেই, যেটা চিরন্তন সত্য বাক্য কোনটা হবে? প্রেজেন্ট ইনফিনিটিভ। আর একটা কথা এবার মাথায় নাও, যদিও তোমার কাছে নতুন লাগতে পারে, জাস্ট আজকে মাথায় নাও, এটা মাইনে নাও, পরবর্তীতে যখন আরেকদিন শুনবা তখন তো আর ভয় লাগবে না, তখন তো জানবা অন্তত যে হ্যাঁ এটা আমি আগে শুনছিলাম। বুঝতে পারছো? বাকি নতুন ভয় লাগতেই পারে, সমস্যা নাই, কিন্তু মাথায় রেখে নাও। দেখো এটা হচ্ছে যে কথাটা, সেটা হচ্ছে প্রবাদ বাক্য বা নীতি বাক্য। এই যে যত নীতি বাক্য আছে, যত প্রবাদ বাক্য আছে, প্রত্যেকটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কোন টেন্স বলতো ভাইয়া? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখন দেখো, তাহলে অলস ওয়েল দ্যাট ইন্ডস ওয়েল, কি করবো আমরা? ইন্ডস করবো। কেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা করলাম কি? ইন্ডস ওয়েল। দেখো এখানে যে আমরা ইন্ডস করলাম, এর যুক্তি আমরা তিনটা দিতে পারি। কয়টা বলতো? তিনটা। এক নম্বর যুক্তি যেটা, তুমি এইভাবে বলতে পারো যে ভাই প্রবাদ বাক্য তো এটা ফিক্সড, সারা জীবন ফিক্সডই থাকবে। যেহেতু প্রবাদ বাক্য আমরা মুখস্থ ছাড়া জানি না, মুখস্থ আমার করতেই হবে। তো প্রবাদ বাক্য আমি মুখস্থ করবো, তখন তো এখানে আর আমি ইন্ড কথাটা পড়বো না, কি বলবো তো? ইন্ডস, এইটার শব্দ উচ্চারণ করে আমি প্রবাদ বাক্যটা মুখস্থ করবো। যেহেতু তোমার প্রবাদ বাক্য মুখস্থ থাকবেই, তুমি মুখস্থ তাহলে কি ইন্ডস এর জায়গায় তুমি ইন্ডস তো মুখস্থ আছে, তোমায় লিখতে পারবো। ওকে, এটা কেন? দ্বিতীয় যে যুক্তিটা আমরা দিতে পারি, সেটা হচ্ছে প্রত্যেকটা প্রবাদ বাক্য হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ভাবলে অবশ্যই কি এস অথবা ইয়ে যুক্তি করে দিতে হবে। কেন? এটা তোমার এই পাশের যে ভাবটা থাকবে, সাবজেক্ট থাকবে, সবসময় সিঙ্গুলারই হবে। ওকে, তো এটা হলো দ্বিতীয় যুক্তি। তৃতীয় নম্বর, এই সেন্টেন্সের ক্ষেত্রে যুক্তি দেওয়া যায় দ্যাট দিয়ে। দ্যাট দ্বারা কি হয়? দ্যাট দ্বারা একটা কম্পাউন্ড সেন্টেন্স যুক্ত থাকে। দ্যাট হচ্ছে একটা কনজাংশন। তো দ্যাট দ্বারা রুলস একটা এরকম আছে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে, যে কম্পাউন্ড সেন্টেন্সে দ্যাট দ্বারা যদি কোনো সেন্টেন্স যুক্ত হয়, এই দ্যাটের উভয় পাশে যে দুটো ক্লোজ যুক্ত হয়েছে, এই প্রথম ক্লোজটা যে টেন্সে হবে, পরের ক্লোজটাও সেই টেন্সে থাকবে। যেহেতু মানে ওয়ালস ওয়েল আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরেরটা হবে আমরা ইন্ডস ওয়েল। আশা করি তুমি ভাইয়া বুঝতে পারছো। এখন হয়তো কি আছে? হি নট কাম লাস্ট উইক। এখন দেখো তোমাদের যখন আমি এইটা করেছিলাম, এটা এই যে ইয়ার 2000 ছিল, এটা গত বছর বোঝানোর কারণে পাস্ট টেন্স হয়েছিল। এখন দেখো এখানে লাস্ট উইক আছে, এই লাস্ট উইক দেখি আগামী সপ্তাহ বোঝায় না, কোন সপ্তাহ বোঝায়? গত সপ্তাহ। যেহেতু গত সপ্তাহ বোঝায়, কোন টেন্সের গত ভাইয়া? পাস্ট টেন্স। তাহলে এখন দেখো তো এখানে বুঝতে পারো পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট হবে নাকি পারফেক্ট কন্টিনিউয়াস বলতো? এটা আমি ভাই এইখানে পুরো বিস্তারিত বলছি। তুমি কিন্তু নিজেই বলতে পারো কথা যে ভাই এটা পাস্ট ইনডিফিনিট হবে। আশা করি তুমি বলতেও পারছো। ঠিক আছে, যদি বলতে না পারো তুমি আরেকবার এটা দেখবা, দেখা পরে এসে এখানে বুঝবা যে কেন এটা পাস্ট ইনডিফিনিট হলো। বুঝতে পারছো? ওকে, তো দেখো এটা হবে পাস্ট ইনডিফিনিট। কেন হবে ভাইয়া? আমি এই যে এই 5 নাম্বার যখন করেছিলাম তখন বিস্তারিত বলছিলাম। ওকে, হলো। পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার কি? দ্বিতীয় স্ট্রাকচার, যেহেতু এখানে নট আছে, নেগেটিভ স্ট্রাকচারটা আমরা দেখবো। তো নেগেটিভ স্ট্রাকচারটা কি দেখো তো ভাইয়া? পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ স্ট্রাকচার হচ্ছে প্রথমে কি সাবজেক্ট প্লাস ডিড নট, কি বলতো? ডিড নট প্লাস ভার্ব প্লাস হচ্ছে কি বলতো? এক্সটেনশন। তাহলে এখন দেখো সাবজেক্ট কি আছে? হি।
এরপর কি দিব ডিড নট, কি দিব বলতো ভাইয়া ডিড নট বা ডিডেন্ট। তারপর কি আছে বলতো কাম, ভার্বে কিন্তু প্রেজেন্ট ফর্ম। দেখো তুমি একটা কথা এক্সট্রা ভাবে এটা বলি, কোন একটা সেন্টেন্সে ডু, ডাজ, ডিড এই তিনটে যখন বসাবা, বসানোর পর এরপর যে মেইন ভার্বটা আসবে এই ভার্বের সব সময় মেইন ফর্ম হবে। কোন ফর্ম? মেইন ফর্ম বা বেস ফর্ম। কখনো এসি এস থাকবে না, কখনো আইএনজি থাকবে না, কখনো পাস্ট পার্টিসিপল হবে না। বুঝতে পারছো? একদম মেইন ফর্ম। যেহেতু ডিড দিছি আমরা, তো ডিড নট কি হবে? কাম, কামই থাকবে, সি ও এম ই। তাহলে এখানে আমার অ্যান্সার কি বলতো? ডিড নট কাম। আশা করি তুমি বুঝতে পারছো। এই বছর পরেরটা, আই স এ বার্ড ফ্লাই। এই যে দেখো তোমাকে যখন আমি কোনটা করেছিলাম, এই যে এইটা, যখন তোমাদের এই যে কয় নাম্বার বলতো? 7 নাম্বার করেছিলাম, বিস্তারিত বলছি একটা সেন্টেন্সে প্রথম ভার্বটা ফিনিট, বাকি সব কি হবে? নন ফিনিট। তাহলে প্রথমে একটা স, এটা কি বলতো? ফিনিট। বাকি প্রত্যেকটা ভার্ব হবে কি? নন ফিনিট। নন ফিনিট করার উপায় কি? হয় এর সামনে টু দিব অথবা সাহায্যকারী ভার্ব ছাড়াই আইএনজি যুক্ত করবো। তাহলে এখানে আমাদের উত্তম হবে যেটা, উত্তমটা আমরা করবো। এখানে কি করবো? আই স এ বার্ড, হয় টু দিতে পারি অথবা আইএনজি যুক্ত করতে পারি। আমরা এখানে ভাইয়া আইএনজি যুক্ত করব। কি বলতো? আইএনজি। আই স এ বার্ড ফ্লাইং, কি করে বলতো? ফ্লাইং। কি করলাম? এটাকে নন ফিট করে দিলাম। আশা করি তুমি বুঝতে পারছো। বুঝতে কোনো সমস্যা হলে আবার এই 7 নাম্বার দেখবা, এটা দেখলে তুমি আশা করি বুঝতে পারবে। ঠিক আছে? তাহলে এখন দেখো ভাইয়া, তাহলে আমরা এবার পরবর্তীটা দেখি। এখন দেখো কি আছে, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। কি বলতো? এটা একটা প্রবাদ বাক্য। কি বলতো? প্রবাদ বাক্য। আশা করি তুমি এটা জানোই। এখন দেখো প্রবাদ বাক্য কোন টেন্স হয়? এই যে যখন আমি অলস ওয়েল দ্যাট ইন্ট ওয়েল করেছিলাম, তখন আমি এটা বলছিলাম। প্রবাদ বাক্য সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এবং ভার্বগুলো সবসময় কি করতে হবে? সিঙ্গুলারে আনতে হবে, মানে এস অথবা ইয়েস যুক্ত করতে হবে। আমি কি করবো? এখানে ওয়েট আছে, কি করে দেবো এখানে আমরা? ওয়েটস। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো পরবর্তীটা, ইফ আই বি এ বার্ড। এই যে দেখো ভাই, এটা তুমি তো নিজে পারার কথা, অলরেডি তুমি আশা করি পারছো, অনেকেই পারছো এটা। দেখো যখন এই যে আমি 2 নম্বর করেছিলাম, কি বলছিলাম? ইফ অথবা উইশ যখন কোনো সেন্টেন্সে থাকবে, এরপর সাবজেক্ট যাই হোক না কেন, সাবজেক্টের পরবর্তী বার সবসময় কি হয়? অয়ার হয়। কি হয়? অয়ার। এখানে কি চলতে হবে? ইফ আছে, তো সাবজেক্ট যাই হোক না কেন, পরবর্তী বার সবসময় কি হবে? অয়ার। তাহলে আমি কি দিব এখানে? ওয়ার। তাহলে ইফ আই ওয়ার্ড এ বার্ড, আমি যদি একটা পাখি হতাম। ওকে। এরপর দেখো কি বলছে, ইট বি মেনি ইয়ার্স এগো। এখন দেখো ভাইয়া, এই যে মেনি ইয়ার্স এগো বা মেনি ইয়ার্স এগো যে আছে, এটা দ্বারা কি বোঝায়? যে আগামী সপ্তাহ, আগামী সাল না, বোঝা যায় গত কিছু বছর আগে, অতীতকাল না। তো অতীতকাল হলে কোন টেন্স হবে? পাস্ট টেন্সের ভিতরে পড়বে। কারণ পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট নাকি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কোনটা হবে বলতো? এটা হবে পাস্ট ইনডিফিনিট। কেন হবে এটা? যদি তুমি অলরেডি আশা করি বলতে পারবা, যদি বলতে না পারো ভাইয়া, এই যে আবার তুমি কোনটা দেখবা? এইটা আবার 5 নাম্বার দেখলেই তুমি আশা করি এটা বুঝবা কেন পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ওকে। দেখো এখন আমরা এর একটা বি ভার্ব বসাবো। কি বসাবো? বি ভার্ব। বি ভার্ব কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এখন দেখো তো ভাইয়া, পাস্টের ক্ষেত্রে মাত্র তিনটা বি ভার্ব আছে। কয়টা? 3টা। ওয়াজ, ওয়ার, হ্যাড। এই তিনটার ভিতরে যে কোনো একটা বসাবো। এখানে দেখো ইট, ওয়ার, ওয়ার তো প্রশ্ন আসে না, হবে না। এখন বাকি দেখো হ্যাড বসবে, অথবা তোমাকে বসাইতে হবে কি? হ্যাড অথবা কি? ওয়াজ। এখন দেখো তুমি হ্যাড কিভাবে বসাইতে পারবা না, এখানে হ্যাড বসবে না। কেন? হ্যাড যদি বসার অপশন থাকতো, এই বি ভার্বের পর একটা ভার্ব থাকতো আর একটা মেইন ভার্ব থাকতো, তখন তুমি হ্যাড বসাইয়া ওই ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিতে। ওকে। এই জন্য কি হ্যাড বসাই তুমি পারবা না। তাহলে কি বসাবো এখানে? ওয়াজ। কি বসাবো বলতো ভাইয়া? ওয়াজ। তাহলে বি ভার্ব হিসেবে এখানে কি বসাবো? ওয়াজ। কেন বসাইলাম আশা করি তুমি বুঝতে পারছো। এরপর দেখো কি আছে, ওয়াক ইজ গুড ফর হেলথ। কি আছে বলতো? ওয়াক ইজ গুড ফর হেলথ। এখন দেখো এটা নতুন, হয়তো তুমি শুনবা, বাট ভয় কিছু নাই, নতুন শুনে নাও, এটা মাইনে নাও, মাথায় ঢুকাই রাখো, পরবর্তীতে যখন আরেকটা শুনবা তখন তো আর ভয় লাগবে না। ওকে। দেখো এখানে কি আছে? অফ ইজ গুড ফর হেলথ। এখন দেখো ভাইয়া, এরকম যদি কোনো একটা ভার্ব দেখবা তুমি সেন্টেন্সে শুরুতে থাকবে, যে কোনো ক্ষেত্রে কোনো একটা ভার্ব যদি সেন্টেন্সে শুরুতে থাকে, এই ভার্বটাকে তোমাকে জিরান্ট করতে হবে। কি? জিরান্ট। জিরান্ট মানে কি? কোন একটা ভার্বের সাথে এই যে সাহায্যকারী ভার্ব ছাড়া আইএনজি যুক্ত করলে এটা কি হবে? জিরান্ট। আর এই জিরান্টটা নাউনের মতো বৈশিষ্ট্য প্রকাশ করে। কিসের মতো বলতো ভাইয়া? নাউনের মতো। তাহলে কোনো, আমি কি বললাম আরেকবার রিপিট করি, কোন একটা সেন্টেন্সে শুরুতে যদি একটা তুমি ভার্ব দেখো, এই ভার্বটাকে কি করতে হয়? জিরান্ট করতে হবে। এই জিরান্টটা কিসের মতো বৈশিষ্ট্য প্রকাশ করে বলতো? নাউনের মতো। তাহলে এটাকে আমরা কি করবো বলতো? জিরান্ট। তো জিরান্ট করার উপায় কি বলতো ভাইয়া? এই সাথে আমরা আইএনজি যুক্ত করে দিয়ে নাউনের মতো বানাবো। ওকে। তাহলে ওয়াকের জায়গায় আমি কি করবো তো? ওয়াকিং। কি করবো বলতো ভাইয়া? ওয়াকিং। এখানে আনসার কি? ওয়াকিং ইজ গুড ফর হেলথ। আশা করি তুমি এটা বুঝতে পারছো। এরপর দেখো ভাই কি আছে, এরপর আছে ফ্রেন্ডস আর এ গ্রেট। সরি, আমি এখানে আর দিয়ে দিছি, এটা তো আর তো উত্তর দিয়ে দিলাম, এখানে বি আর কি, আমি বুঝে দিচ্ছি। দেখো ফ্রেন্ডস বি এ গ্রেট অ্যাসেট ইন আওয়ার লাইফ। এখানে কি আছে? বি ভার্ব আছে। এখন দেখো ভাইয়া, মানে বন্ধুরা হচ্ছে আমার জীবনের একটা সেরা অর্জন, এটা হলো বিষয়। এখন দেখো তাহলে এই যে এটা কি স্বাভাবিক কথা? একটা না স্বাভাবিক কথা।
প্রত্যেকটা স্বাভাবিক কথা সবসময় প্রেজেন্ট টেন্স হবে। কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। এখন দেখো প্রেজেন্ট টেন্সে যেহেতু হবে, প্রেজেন্ট টেন্সের বিভাগ কি কি আছে? শুধুমাত্র এম আছে, ইজ আছে, আর প্রেজেন্ট টেন্সের বিভাগ বলতে কি এম, ইজ, আর, হ্যাভ এবং হ্যাজ, পাঁচটা আছে আর কি। এম, ইজ, আর, হ্যাভ এবং হ্যাজ। হ্যাভ এবং হ্যাজ বসাইতে পারবো না, কেন? এই বিভাগের পর আরেকটা কোনো ভাব দেওয়া নাই, এই জন্য হ্যাভ এবং হ্যাজ বসাইতে পারবো না। ওকে, তাহলে এখন দেখো বিভাগ হিসেবে তাহলে কি বসাবো? হয় এম অথবা ইজ অথবা আর। এখন ইজ বসাইতে পারবো না, কেন? এই যে তোমার এখানে প্লুরাল করা আছে। তো এম বসাইতে পারবো না, কেন? আই এর পরে যেহেতু এম বসবে, তাহলে অপশন কি থাকলো? আর। এখানে কি বসে বলতো? ফ্রেন্ডস আর এ গ্রেট আছে ইন আওয়ার লাইফ। আশা করি এটাও বুঝতে পারছো। এরপর আসো পরবর্তীটাই, টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ। আশা করি তুমি অলরেডি ভাই এটা আমি আমার মানে ভিডিওটা আটকে রেখে তুমি এটা করতে পারবো। বুঝতে পারছো? যারা করতে পারছো তাদের অসংখ্য ধন্যবাদ। দেখো এইটা কি হবে বলতো? এইটা কার নিয়ম বলতো? এই যে এইটা নিয়ম। কয় নম্বরের নিয়মে? 14 নম্বরের নিয়মে। কি বলছিলাম? কোন একটা ভার্ব শুরুতে থাকলে জিরান করবো, যার নামের মতো বৈশিষ্ট্য প্রকাশ করে কিভাবে করবো? আইন যুক্ত করে। এখানে গেছে বলতো টু সুইম। এখানে যাই থাক ভাই, দেখো মেইন বিষয় কি বলতো? সুইম। এই সুইমটাকে আমরা কি করে দেবো? সুইমিং। কি করবো? সুইমিং। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। আশা করি এটা তুমি বুঝতে পারছো। এরপর দেখো কি আছে? উই লাভ ইট রাইস। এই যে দেখো ভাই, এটাও তুমি অলরেডি করার মানে করতে পারার কথা। দেখো যা তোমরা কোনটা বুঝতে বলতো? এই যে টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, দেখো সেম এটা আসছে। এটা আবার এই যে এখানে তোমার এই যে 7 নাম্বার এবং 10 নাম্বার, এই দুটোর উপর ভিত্তি করে এটা তুমি পারার কথা। কি আছে? আই লাভ ইট রাইস। এখন দেখো লাভ কোন ভার্ব? ফিনিট ভার্ব। এরপর আবার একটা ভার্ব আসছে, এটা কি করতে হবে? নন ফিনিট। কিভাবে করবো? হয় সেখানে টু দিব অথবা আইএনজি। যেটা আমাদের উত্তম এটাই আমরা করবো। তাহলে এখানে আমাদের আইএনজি অ্যাড করে উত্তম। তাহলে কি করবো? ইটিং। তাহলে উই লাভ ইটিং রাইস। কি করবো তো ভাইয়া? উই লাভ ইটিং রাইস। কেন করেছি আশা করি বুঝতে পারছো। এরপর দেখো আই ক্যান নট হেল্প টু লাভ। কি আছে? আই ক্যান নট হেল্প টু লাভ। এটা রুলস হলো এরকম, কোনো একটা সেন্টেন্সে যদি ক্যান নট হেল্প থাকে, কি থাকে? ক্যান নট হেল্প। কোন একটা সেন্টেন্সে ক্যান নট হেল্প থাকলে এরপর যে ভার্বটা বসাবো এই ভার্বের সাথে অল টাইম আইএনজি যুক্ত করতে হবে। কি করতে হবে বলতো? আইএনজি। তো এখানে আছে ক্যান নট হেল্প, কারণ এই ক্যান নট হেল্প থাকার কারণে পরে যে ভার্বটা আসবে কি করবো ভাইয়া? আইএনজি। লাফ আছে, লাফের জায়গায় কি করবো? তো লাফিং করে দেবো। কি করবো বলতো ভাইয়া? লাফিং। যেহেতু আমার এই বোর্ডে একটু জায়গা শর্ট, এই জন্য কিন্তু ভাই লেখাগুলো একটু বুঝতে কষ্ট হবে। বাকি তুমি সিরিয়ালি দেখো, অবশ্যই আমি তো বলতেছি মুখেও বলতেছি, লিখতেছি, তো মুখে লেখা শুনে তুমি লিখতে পারবে খাতায়। এই হলো বিষয়। এখন দেখো উই এক্সপেক্ট হিম হিয়ার ইয়েস্টারডে। এই যে ইয়েস্টারডে, ইয়েস্টারডে দেখি আগামীকাল বোঝায় না, কি বোঝায়? গতকাল। যেহেতু গতকাল বোঝায়, কোন টেন্স হবে? পাস্ট টেন্স হবে। পাস্ট টেন্স দ্বিতীয় কোনটা হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস না পারফেক্ট কন্টিনিউয়াস নাকি পাস্ট ইনডিফিনিট, কোনটা হবে? এই যে তুমি এটা বুঝে থাকো, তাহলে 5 নাম্বার বুঝলেই আশা করি এটা তুমি বলতে পারবা। এমনকি আরো এরকম কয়েকটা আসছে। এটা আমাদের হবে পাস্ট ইনডিফিনিট। কেন হবে ভাইয়া? তুমি আগে যদি ওইটা 5 নাম্বার বুঝে থাকো তাহলে এটা বুঝো। ওকে, দেখো উই এক্সপেক্ট হিম হিয়ার ইয়েস্টারডে। যেহেতু ইয়েস্টারডে আছে গত সময়, কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস কি দিব? এক্সটেনশন। সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। সাবজেক্ট উই আছে, এরপর ভার্বের পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম দিয়ে কি দিব? এক্সপেক্টেড। কি করবো বলতো? এক্সপেক্টেড পাস্ট ফর্ম হলো এক্সপেক্টেড, কারণ এখানে কি দিব? এক্সপেক্টেড। আশা করি ভাই এটাও বুঝতে পারছো। এরপর পরবর্তীটা হার হেয়ার ব্ল্যাক। বি ভার্ব বসাইতে হবে এখানে। দেখো হার হেয়ার ব্ল্যাক মানে তার চুল হচ্ছে, কোন একটা মেয়ের নামই বলছে, হয়তো হার দিছে না, কোন একটা মেয়ের চুল হচ্ছে ব্ল্যাক। দেখো এই মেয়েটির চুল যে ব্ল্যাক, এটা কি কোনো মানে অতীতের কথা বা ভবিষ্যতের কথা না, এটা একটা সাধারণ কথা। সাধারণ কথা কোন টেন্স হবে? প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্সে বি ভার্ব হিসেবে কি বসাইতে পারি? এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ। হ্যাভ হ্যাজ বসাবো না, কেন? এরপর কোনো ভার্ব নাই, হয় এম বসাবো অথবা ইজ অথবা আর। এম এবং ইজ, এম এবং আর হবে না। আর কেন হবে না? যেহেতু হার দ্বারা একজন মহিলা বলেছে। এম কেন হবে না? আই এর পরে এম বসে। বাকি কি আছে বলতো? ইজ। ইজ, তাহলে এখানে আমরা কি দিব বলতো? ইজ। তাহলে হার হেয়ার, এখানে অ্যান্সার কি বলতো? ইজ। তাহলে হার হেয়ার ইজ ব্ল্যাক। এই যে দেখো ভাই, আমি টোটাল 1 থেকে 20 পর্যন্ত প্রত্যেকটা সেন্টেন্স একদম ভাঙ্গে ভাই কেন হইলো, কিভাবে হইলো, আরো কি কোনটা উত্তম, কোনটা দিলে ভালো হবে, প্রত্যেকটা কিন্তু এ টু জেড আমি ভাঙ্গে ভাঙ্গে করালাম শুধুমাত্র তোমাদেরই জন্য। এখন দেখো আমি একটা তোমার গ্যারান্টি দেই, এই যে 20টা সেন্টেন্স আমি করাইলাম, এই 20টা সেন্টেন্স যদি তুমি বুঝে থাকো, আমি 100% গ্যারান্টি তুমি পরীক্ষা যত রাইট পাবা 3 মার্কে আসুক 6 মার্কে তুমি ফুল মার্ক অ্যান্সার করতে পারবা ইনশাআল্লাহ। বুঝতে পারছো? যদি এই 20টা জাস্ট বুঝে থাকো, শর্ত কিন্তু আমার আছে ভাইয়া, এই 20টা বুঝতে হলে হবে না, 20টা বুঝতে হবে। আমি এটা বলি নেই যে এই 20টা থেকে হুবহু 3টা কমন হবে, এটা আমি বলি নেই। আমি বলছি কি 20টার ভিতর থেকে যদি তুমি বুঝতে পারো, এইরকম আরো যদি 20টা বানাই দেয় তুমি করতে পারবা, কিন্তু শর্ত এই 20টা বুঝতে হবে। আশা করি এই পর্যন্ত পুরো ভিডিওটা দেখা তুমি এটা বুঝতে পারছো। যদি কেউ ভাই এখনো না বুঝো, এই এবার ভুল বুঝো না, আবার যদি না বুঝা মনে করো যে ভাই এই বিষয়টা আমি মুখস্থ করে যাই, হবে না। কিন্তু এখনো যদি তুমি বুঝে না থাকো, আবার তুমি ভিডিও শুরুতে যাও,
আবার আরেকবার দেখবা, আশা করি বুঝতে পারবা। ওকে, এরপরেও যদি কারো কোনো সেন্টেন্সে কোনো যদি সমস্যা থাকে অবশ্যই ভাই কমেন্টে জানাবা। সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য আমরা আছি অল টাইম, ইনশাল্লাহ। বুঝতে পারছো? তাহলে আজকের মতো তাহলে এখানে শেষ করি, ক্লাসটা একটু লং হইলো। তো আশা করি সবাই বুঝতে পারছো। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। তো আজকের মতো ভাই এখানে শেষ করছি। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।